তো ভাই লা মাসিয়ার ইউথ টিম থেকে অলমোস্ট প্রায় 10 জন প্লেয়ারের মতন ডাক ছিল হ্যান্ডি ফ্লিক প্রি সিজনে বার্সা ট্রেনিংয়ের জন্য, এবং একটা এক্সপেকটেশন ছিল যে এই জায়গা থেকে হয়তোবা কেউ কেউ মূল দলে নেক্সট সিজনে জায়গা করে নিলেও নিতে পারে। অ্যান্ড আমি বলছিলাম যে পসিবলি বার্সার লাইন আপে নেক্সট আসলে একাডেমি থেকে প্লেয়ার কারা লাইন আপে আছে এদের নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো, যে সবচেয়ে ভালো প্রসপেক্ট কারা লাইন আপে আছে এইটা নিয়ে কথাবার্তা বলার কথা ছিল। সো আলটিমেটলি যেটা হয়েছে ওই জায়গা থেকে 10 জনের মাঝখান থেকে লাস্ট পর্যন্ত 6 জনের নেমে আসছে সংখ্যা, যাদেরকে নিয়ে ফ্লিক এই এশিয়া ট্যুরে প্রি সিজনের ম্যাচ খেলতে গেছে। তো এই 6 জনের মাঝখানে সবচাইতে ট্যালেন্টেড প্লেয়ারগুলো কোনগুলো সেগুলোতে যাবার আগে এই 6 জনের মাঝখানেই যে 2 জনকে আমি খুব সংক্ষেপে কাভার আপ করে দেবো। একটা হচ্ছে দিয়েগো কোচেন, যে আসলে গোলকিপার হিসেবে প্রমোটেড হয়েছে। প্রবাবলি নেক্সট সিজনে বার্সা চাইতেছে যে থার্ড গোলকিপারের পজিশনটা এইটা একাডেমি থেকে উঠে আসা দিয়েগো কোচেনি নিক। এবং এর বাইরের আরেকটা প্রোফাইল হচ্ছে রুনি বার্গসি। মোটেও লা মাসিয়া প্রোডাক্ট না, তারা মাত্র কিনে আনা হয়েছে, কিনে আনার পরে তারে ইউথ টিমে জায়গা দেওয়া হয়েছে এবং এরপরে আবার তারে মূল দলের সাথে ট্রেনিং করে এবং অবশেষে তারা নিয়ে যাওয়া হচ্ছে প্রি সিজনের জন্য। সো এই প্রোফাইলগুলো যদি বাইরে রেখে বাদ বাকি আরও 4টা প্রোফাইল আছে যারা হাইলি কোয়ালিফাইড, এদেরকে নিয়ে কথাবার্তা বলতে চাই। সবার আগে যার নাম আসে দ্যাট ইজ পেদ্রো ফার্নান্দেজ। পেদ্রোকে সংক্ষেপে দেখা যায় যে ড্রো নামেও লিখে থাকে, ড্রো নামে ডেকেও থাকে। বয়স মাত্র 17, অলরেডি উয়েফা ইউথ লিগে খেলছে, স্পেনের আন্ডার 17-এ ডাক পাইছে। অ্যান্ড যদি আমরা প্রোফাইল হিসেবে বিবেচনা করি যে কোন জায়গায় কোন পজিশনে খেলে, বেসিক্যালি একটা হাইব্রিড প্লে মেকার হিসাবে তারা আমরা খেলতে দেখি। সে উইংয়েও খেলতে পারে, আবার একটু সেন্ট্রাল এরিয়াতেও খেলতে পারে। অ্যান্ড যেই বিষয়গুলোর কারণে তারা হাইলি রেট করা হয়, 1 নাম্বার হচ্ছে কি ক্রিয়েটিভিটি, এর বাইরে আছে ভিশন এবং বল কন্ট্রোল। এই 3টা জিনিস নিয়ে ফ্লিক প্রেস করছে তারা নিয়ে। তার ইউথ টিমের যে কোচ যারা ছিল প্রত্যেকে এই জায়গাগুলোর জন্য পেদ্রোকে অনেক বেশি প্রশংসা করছে। ফ্লিকের সাথে জয়েন করার আগে আমরা বরাবরই যেটা শুনে আসছি সেটা হচ্ছে পেদ্রো ফার্নান্দেজ সাধারণত যেটা দেখা যায় অনেকটাই নাম্বার 10-এর রোলে খেলে থাকে। বাট ফ্লিক তারা যে কাজটা করছে, ট্রেনিংয়ে এনে তারা উইঙ্গার রোলেও খেলাইছে, স্পেশালি লেফট উইংয়ে বেশ কয়েকবার খেলাইছে এবং তার কাছে পজিটিভ লাগছে। সো এটা একটা দেখার বিষয়। আমরা যেই জিনিসটা দেখি বরাবরই যে জাত উইঙ্গার যদি না হয়, যে টাচ লাইন ধরে খেলবে, ড্রিবলিং খুব ভালো, স্পিড দুর্দান্ত, যে তার অপোনেন্টের ডিফেন্ডারকে 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিট করতে পারে, এই টাইপের উইঙ্গার না হয়ে যারা একটুখানি নাম্বার 10-এর মতন করে খেলে, অনেকটা রাফিনার মতন, তাদের প্রেজেন্সটা দলে বাড়তেছে। বাট বার্সার এই মুহূর্তে যে অবস্থা, যেহেতু ভার্জিল লাস্ট পর্যন্ত ডাক পায় নাই, যাকে নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন আমার ছিল, অনেকেরই ছিল। তো ফ্লিক যদি ট্রাস্ট করে যে না এই প্লেয়ারটা লাস্ট পর্যন্ত আসলে লেফট উইংয়ে খেলার মতন, দেন ডেফিনেটলি আমাদের ট্রাস্ট না করে উপায় নাই। বাট এখনও পর্যন্ত অন দ্য বলের যে ক্যাপাবিলিটি বা ওভারঅল যদি তার প্রোফাইলের দিকে তাকাই, সে উইংয়ে খেলুক, সেন্ট্রালি খেলুক, প্রত্যেকটা জায়গায় সে ইমপ্রেস করছে। অনেক বেশি ভার্সেটাইল, বেশ কয়েকটা রোলে খেলতে পারে, এইটা হচ্ছে সবচাইতে পজিটিভ দিক। যদি ফাইনাল ভার্ডিক্টের কথায় আমরা আসি, ইয়েস ফ্লিক তার প্রি সিজনে নিয়ে গেছে, বয়স মাত্র 17, বাট আমার কাছে মনে হয় নাই যে রাইট নাও একদম মূল দলে ব্রেক থ্রু পাওয়ার মতন প্লেয়ার। বাট একই সাথে যেটা হয়েছে, আমরা যেহেতু র্যাশফোর্ডকে কিনে নিয়ে আসছি, এই মুহূর্তে আমাদের আর্জেন্সি নাই যে এই সিজনে আমাদের একটা লেফট উইঙ্গার লাগবে, একাডেমি থেকে জোর করে হলেও তুলে নিয়ে আসো। আমরা টাইম নিতেই পারি যে আরও 1টা বা 2টা সিজন যদি ওয়েট করেও আমরা একজন ভালো প্লেয়ার এখান থেকে পাই, আই থিঙ্ক দ্যাট উইল বি গুড ওয়ান। অ্যান্ড নেক্সট ওয়ান যার কথা বলা লাগে, সেও হাইলি রেটেড এই মুহূর্তে, বয়স 18, অ্যান্ড দ্যাটস জোফ্রে টরেন্স। হইতে পারে যে বার্সা যে লেফট ব্যাকের দিকে যাইতেছে না, তার পেছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে এই জোফ্রে টরেন্স। লেফট ব্যাক হিসাবে বেশ কয়েকটা জায়গায় অলরেডি প্রশংসা কামায় নিছে। অ্যান্ড যারা একটু খোঁজ খবর রাখছে তাদের জানাই কথা, অলরেডি তার যে চুক্তি এইটা অলরেডি 2028 সাল পর্যন্ত বার্সা এক্সটেন্ড করে ফেলছে কয়েকদিন আগেই। সো ইট ক্লিয়ারলি শোজ যে বার্সা বোর্ড জোফ্রে টরেন্সের মাঝখানে সেই বিগ পসিবিলিটিটা দেখতেছে এবং তার উপরে ইনভেস্ট করতে বার্সা রাজি। তাদের মনে হইতেছে যে এই প্লেয়ারটা লং টার্মে সার্ভ করবে, আজকের দিনে সে ডেলিভার করুক বা না করুক, এই প্লেয়ারকে তারা হারাইতে চায় না। এই কারণে সোজা 2028 সাল পর্যন্ত অলরেডি এক্সটেন্ড করে ফেলছে। বার্সা এক্সপেক্ট করতেছে যে বালদের পরে যেই প্লেয়ারটা এই স্পটে সবচাইতে বেশি ফ্লারিশ করবে, দ্যাটস জোফ্রে টরেন্স। এবং আমরা যদি একদম কোয়ালিটির কথা বলি, তার ফিজিক্যালিটি নিয়ে অনেক বেশি প্রশংসা আসছে, যে ফিজিক্যালি বেশ ভালো রকম একটা অবস্থায় সে আছে। বাট এর বাইরে আমি 2টা বিষয় নিয়ে একদম স্পেসিফিকভাবে অনেক বেশি শুনছি তার ব্যাপারে। সেটা হচ্ছে তার বল প্রোগ্রেশন খুবই ভালো, যে জিনিসটা বালদেরও খুবই ভালো। বাট এর বাইরে আরেকটা জিনিস আছে, দ্যাটস ক্রস। তার ক্রস এবং লং বল, এই জিনিসটা নিয়ে অনেক বেশি প্রশংসা শুনছি। এবং তাকে আমরা দেখতে পাই সে যখন ইউথ টিমের হয়ে খেলে প্রায় কিন্তু সেট পিসের দায়িত্বটাও নেয়। সো ইট ক্লিয়ারলি শোজ যে তার যে অ্যাকুরেসি লং বল দেয়ার এবং যে ক্রসিংয়ের ক্যাপাবিলিটি, এই জিনিসটা দুর্দান্ত।
অ্যান্ড এই দুইজন বাদ দিয়ে এরপরে যার কথা বলা লাগে দ্যাটস ডেফিনেটলি দুই ভাই টনি অ্যান্ড গিল। আই মিন টনি ফার্নান্দেস প্রবাবলি এই দুইজনের মাঝখানে এই মুহূর্তে খানিকটা আগায় আছে, বাট দুইজনকেই মোটামুটি ট্যালেন্টেড হিসেবেই ধরে নেওয়া হয়। টনি ফার্নান্দেসের যেই কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে প্রবাবলি আমি ওরে 1 নম্বর পজিশনে রাখতাম, একটা কারণেই রাখি নাই, সেটা হচ্ছে টনি এমন একটা পজিশনে খেলে যেই জায়গাতে অলরেডি বার্সা স্যাচুরেটেড, তো ওর জন্য দলে জায়গা করে নেওয়া খানিকটা টাফ। আই মিন টনি একই সাথে আমরা দেখতে পাই সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতেছে, ফলস নাইন হিসেবে খেলতে পারে। আই মিন মূল ব্যাপার হচ্ছে ফরওয়ার্ড লাইনের যে কোনো পজিশনে মোটামুটি সে অপারেট করতে পারে, ওই পরিমাণে ভার্সেটাইল প্লেয়ার। অ্যান্ড টনির সবথেকে হাইলাইটেড ফিচার যে জিনিসগুলো সেটা হচ্ছে তার বলের ক্লোজ কন্ট্রোল খুবই ভালো, প্রিসাইজ শুটিং, অ্যান্ড ওয়ান মোর থিং ইজ হিজ মুভমেন্ট। একদম ইন্টেলেকচুয়াল মুভমেন্টের জন্য সবসময়ই আসলে সে প্রশংসিত হয়ে আসছে, যেই জিনিসটা আপনার জরুরি হয় যখন একজন মানুষ ফরওয়ার্ড লাইনে খেলে, এবং গোল করার জন্য আপনার দরকার ভালো মুভমেন্ট এবং সেই লেভেলের আইকিউ। অ্যান্ড টনি ফার্নান্দেস এখনো পর্যন্ত এই জায়গাতে বারে বারে প্রশংসা কামাইছে, এবং টনি কতখানি ট্যালেন্টেড এবং অলরেডি কতখানি কনভিন্স করে ফেলছে সেই জিনিসটা তার স্ট্যাটের দিকে তাকাইলেই দেখা যায়। বার্সা অ্যাথলেটিকে সে যখন বয়স 15 হয়েছে তখনই ডেবিউ করে ফেলছে। অ্যান্ড নট অনলি দ্যাট, প্রবাবলি যারা একটু খোঁজ খবর রাখছেন তারাও জানেন যে অলরেডি কিন্তু সে বার্সার সিনিয়র টিমেও ডেবিউ করে ফেলছে, এবং সেটা জাস্ট 16 বছর বয়সে। কোপা দেলের ম্যাচে যখন তার ডেবিউ হয় সিনিয়র টিমের হয়ে, এবং ওই সময় তার যে বয়স ছিল খুবই অল্প টাইমের ব্যবধানে সে লামিনকে বিট করে নাই অল্প বয়সে ডেবিউ হওয়া প্লেয়ারের দিক থেকে। সো টনির কেস মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে বার্সা বুঝতেছে খুবই ট্যালেন্টেড একটা প্লেয়ার, বাট প্রবলেম যেটা বললাম যে অলরেডি এই পজিশনে আমাদের অনেকগুলো অপশন, অনেকগুলো প্লেয়ার, এখন বার্সা একই সাথে চাইতেছে না এই প্লেয়ারটাকে হারাইতে, বিকজ বার্সা ট্রাস্ট করে যে আলটিমেটলি সে যদি এই জায়গায় দলে আমরা তার সুযোগ দিতে না পারি, অন্য যেই জায়গাতেই যাক হি উইল শাইন, বিকজ অনেকগুলো ধাপে, প্রত্যেকটা ধাপে বয়স ভিত্তিক প্রত্যেকটা ধাপে সে নিজেরা অলরেডি প্রুভ করছে। সো এইটা বার্সার জন্য একটা ডিলেমা। অ্যান্ড আপনি যদি এই লেভেলের প্লেয়ারকে টাইম দিতে না পারেন মূল দলে, তাহলে সেই জায়গায় সারা জীবন ধরে বসে থাকবে না, ওই 4th ডিভিশনের ম্যাচ খেলার জন্য সে বসে থাকবে না, যেই জায়গাতে অন্যান্য ক্লাবগুলো তারা কন্টিনিউয়ালি পুশ করতেছে, প্রমিস করতেছে তুমি যদি আমাদের টিমে আসো ডিরেক্ট আমরা তোমাকে মূল দলে খেলায় দিব। সো যেই কারণে আসলে একটা প্রেশারও ক্রিয়েট হয়েছে বার্সার উপরে, এবং প্রি সিজনের টিমে একদম মূল দলের সাথে নিয়ে গেছে, অ্যাটাচ রাখতেছে যেন কোনোভাবেই প্লেয়ারটা মিস না হয়। And the last one is গিল ফার্নান্দেস, টনির কাজিন। যদি আমরা প্রোফাইল বিবেচনা করি, নাম্বার 8, নাম্বার 10 একটা মিক্সচার তার মধ্যে দেখা যায় প্রোফাইল বিবেচনায়, অনেকটা পেদ্রি এবং ফ্র্যাঙ্কির যদি আমরা একটা মিক্সচার কল্পনা করি ওই টাইপের একটা রোলে খেলতে দেখা যায় গিল ফার্নান্দেসকে। মূলত মিডফিল্ডের ইঞ্জিন, বল ক্যারি করতে পারে দুর্দান্ত, এবং বার্সা অ্যাথলেটিক টিমে তার যখন ডেবিউ হয় তারও আসলে তার কাজিনের মতনই 15 বছর বয়সে ডেবিউ হয়, বাট স্টিল সে রেকর্ডের দিক থেকে টনিকেও বিট করে গেছে। আই মিন বার্সা অ্যাথলেটিকের ইতিহাসে সবচাইতে কম বয়সের ডেবিউট হওয়া প্লেয়ার হচ্ছে গিল ফার্নান্দেস। মিডফিল্ড থেকে শুরু করে একদম অ্যাডভান্স রান নেওয়া বা একদম ডিপ রান নিয়ে আসলে গোলের জন্য চান্স ক্রিয়েট করার যে কাজটা, এই কাজটা গিল ফার্নান্দেস খুবই ভালো করতে পারে। আই মিন মিডফিল্ডের যে কোনো জায়গায় যদি দাঁড় করায় দেওয়া যায় হি উইল শাইন। সো বার্সার একাডেমি থেকে আসা প্লেয়ারগুলোর মাঝখানে কারা সবচাইতে ট্যালেন্টেড, কাদের আসলে সবচাইতে বেশি চান্স আছে মূল দলে খেলার, এইটা নিয়ে একটা ভিডিও অনেকেই চাইছিল। অ্যান্ড দিস ইজ ইট। আমি ওভার এক্সপেকটেশন রাখতেছি না যে না এখান থেকে কেউ না কেউ চলেই আসবে, এইবারই এই সিজনেই কেউ না কেউ একটা মূল দলে জায়গা করে নিবে, বাট নো ডিনাইং যে নেক্সট 1 বা 2 বছরের মাঝখানে দেজ আর দ্য প্লেয়ার্স যারা এই মুহূর্তে সবচাইতে ট্যালেন্টেড এবং একাডেমি থেকে আসা প্লেয়ারদের মাঝখানে সবচাইতে বেশি আলোচিত, যারা মূল দলের ঢোকার জন্য পাইপলাইনে রয়ে গেছে। ইনফ্যাক্ট তারা এমন একটা বয়সে পৌঁছায় গেছে, আপনি তাদেরকে যদি জাস্ট একাডেমিতে ফেলে রাখেন তারা খুব একটা খুশি হবে না, তারা চাইবে যে কোনো জায়গায় মূল দলে খেলতে। প্রি সিজনে মূল দলের সাথে ট্রেনিং করতেছে, ম্যাচ যখন শুরু হবে তখন যদি আসলে মিনিট পায়, আই থিঙ্ক দ্যাট উইল বি টাফ, বিকজ ফ্লিক প্রায় 30 জনের মেম্বার নিয়ে গেছে, 30 জন প্লেয়ার নিয়ে গেছে ট্যুর করতে। সো এই 30 জন প্লেয়ারকে টাইম দেওয়া, মিনিট দেওয়া, এটা একটা চ্যালেঞ্জিং কাজ হবে। আলটিমেটলি এই প্লেয়ারদের মাঝখানে কেউ না কেউ সুযোগ বা সময় পাবে কিনা, এবং পাইলেও সেটাকে কাজে লাগায় কোচকে ইমপ্রেস করতে পারবে কিনা, এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। যদি হয় আই উইল বি হ্যাপি, যদি না হয় আই স্টিল ট্রাস্ট যে এদের মাঝখান থেকে অ্যাটলিস্ট 2-1 জন প্লেয়ার মূল দলের জন্য 100% যোগ্য হয়ে বের হয়ে আসবে।